আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই ডিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা জিয়া আর খালেদা জিয়া দিয়েছেন নির্বিচারে হত্যার বৈধতা, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপপ্রচারে জিয়াউর রহমানকে হেয় করছে সরকার, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে করেছে দলীয়করণ, অভিযোগ মির্জা ফখরুলের। র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে কক্সবাজারে সিনহা হত্যা তদন্তে গণশুনানি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, প্রতিবেদন 23 আগস্টের মধ্যে। করোনায় কঠিন সময়ে বাড়ল বিমান ভাড়া, ট্রেন ভ্রমণেও নতুন নিয়ম, জাতীয় পরিচয়পত্র ছাড়া আর মিলবে না টিকিট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের সাক্ষাৎকারেই রয়েছে বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট হত্যার ঘটনায় জেনারেল জিয়াউর রহমানের মদদের কথা। এ কারণে হত্যাকারীদের বিচার না করে বরং তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছিল। ক্ষমতায় থেকে খালেদা জিয়া নির্বিচারে হত্যার বৈধতা দিয়েছিলেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের স্মরণ সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি 15ই আগস্টের ঘটনা স্মরণ করে বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা চিরতরে নস্যাতের চেষ্টা করে খুনিরা। জিয়া ও মোস্তাক ছিলেন এই হত্যাকাণ্ডের মদতদাতা। এই সামরিক অফিসারদের কারা কে মদত দিয়েছিল, তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক আর তার সহযোগী জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। সামরিক শাসনামলের অর্ডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করায় উচ্চ আদালতের প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। 75-এর পরে যে অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করে সেই সময় যত মার্শাল ল মাধ্যমে যত অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেইগুলি এখন আমরা আস্তে আস্তে সব আইনে পরিণত করছি। 75 পরবর্তী ঘটনার স্মৃতিচারণ করেন শেখ হাসিনা, বলেন রাষ্ট্রপতির মেয়ে হয়েও তাদের নাম পরিচয় গোপন করে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। সরকার প্রধান বলেন, জেনারেল জিয়ার পর খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেন। অপারেশন ক্লিন হার্টের নামে যত্রতত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। আর সেই হত্যার বিচার হবে না, সেই ইনডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদের ইনডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইনডেমনিটি দিয়ে গেছে। জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রচারণা চালিয়ে জিয়াউর রহমানকে হেয় করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ পুরো রাষ্ট্র ব্যবস্থাকে দলীয়করণ করে ফেলেছে। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ভিত্তি করেছিলেন আরাফাত রহমান কোকো। আজকে যদি আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, আজকেই দেখবেন খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করবেন যে এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্র পরিচয়ের দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সমস্ত রাষ্ট্রকেই তারা দলীয়করণ করে ফেলে। এটা তাদের আপনার আদর্শগতই বলবো, নীতিগত। কারণ 1975 সালে তারা ওই একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আমরা তো সেগুলো ভুলে যাইনি।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান মিজানুর রহমান। গণশুনানি শেষে তিনি আরও বলেন, নির্ধারিত সময়েই রিপোর্ট জমা দেওয়া হবে। গণশুনানিতে 9 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার বিকেল 5:15টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। কঠোর নিরাপত্তায় সকাল 11টার দিকে টেকনাফের পাহাড়ছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শুরু হয়। 11 জনকে সাক্ষী তালিকাভুক্ত করা হলেও 2 জনকে প্রত্যক্ষদর্শী হিসেবে মনে না হওয়ায় তাদের সাক্ষ্য নেওয়া হয়নি। তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান বলেন, অত্যন্ত সতর্কতার সাথে এই 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তারা সেই দিনের ঘটনা যা অবলোকন করেছেন তাই জানিয়েছেন। তাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, যা সিনহা হত্যার ঘটনায় চলমান তদন্ত কার্যক্রমে সংযুক্ত করা হবে। এর আগে শনিবার শামলাপুর APBN চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন এই হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিনিয়র ASP খায়রুল ইসলাম। 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস গত 5 আগস্ট 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ প্রাণ হারালেন 3657 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 10,018টি। নতুন করে 2024 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 2,76,549 জন। মারা যাওয়া 32 জনের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। এ সময় সুস্থ হয়েছেন 1,315 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। শনাক্তের হার 20.20, সুস্থতার হার 57.48 ও মৃত্যুর হার 1.32। করোনার দুঃসময়েও বাড়ল উড়োজাহাজে ভ্রমণের খরচ। এখন থেকে বিদেশে যাওয়া বা দেশে ভ্রমণ বিমানবন্দর ব্যবহার করলে যাত্রী নিরাপত্তা ও উন্নয়ন ফির নামে প্রত্যেককে গুনতে হবে ভাড়ার অতিরিক্ত 200 থেকে প্রায় 2,000 টাকা। রবিবার থেকে কার্যকর হওয়া এই ফি যাত্রী পরিবহনের নেতিবাচক প্রভাব ফেলবে। উড়োজাহাজ কোম্পানিগুলোর এমন আশঙ্কা মানতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন অথরিটি। মহামারী আতঙ্কে এমনিতেই বন্ধ বেশিরভাগ দেশের সঙ্গে বাংলাদেশের উড়োজাহাজ চলাচল। এতে কমেছে আকাশপথের যাত্রী। সামাজিক দূরত্বের বাজবিচারে দ্বিগুণের বেশি বেড়েছে টিকিটের দাম। এর সঙ্গে রবিবার যোগ হয়েছে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়নের নতুন ফি। দেশের ভিতরে প্লেনে চড়তে ভাড়ার অতিরিক্ত গুনতে হবে 170 টাকা, আর বিদেশ ভ্রমণে দিতে হবে $11 থেকে $20 সঙ্গে 15% ভ্যাট। এটা টিকিটের সাথে দেওয়া হয় নাই, এখন যদি সরকার রুল করে ওটা ভিতরে যদি চায় দিতে হবে। এই চার্জের মাধ্যমে যদি আমাদের দেশের বিমানবন্দর আসলে হিউজ ডেভেলপ করে, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। আর ডেভেলপ না করলে তো সেটা তো অবশ্যই ডিগ্রেস। বাস্তবতা হচ্ছে যে বর্তমান বর্ধিত ফি যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে, যা উড়োজাহাজ চলাচলকে নিরুৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেফিনেটলি এয়ারপোর্ট ডেভেলপমেন্ট হলে এয়ারলাইন্স এবং প্যাসেঞ্জার দুজনেই বেনিফিটেড হবে, কিন্তু বর্তমান সময়ে আসলে এই ধরনের চার্জ ইমপ্লিমেন্ট করাটা, যুক্ত করাটা আসলে আমার মনে হয় একটু আরও বিবেচনার বিষয়। বাস্তবিকভাবে এয়ারলাইন্স এবং প্যাসেঞ্জার দুজনের জন্য আসলে একটা চাপ সৃষ্টি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, নতুন ফি তেমন কোনো প্রভাব ফেলবে না। এই চার্জটা কিন্তু আমাদের জনস্বার্থে করা হয়েছে, আমাদের যাত্রীদের স্বার্থে আমেরিকাতে যাওয়ার জন্য অথবা কানাডাতে যাওয়ার জন্য আমাদের যে FA ক্যাটাগরি ডেভেলপ আমাদেরকে করতে হচ্ছে, ক্যাটাগরি 1 করতে হচ্ছে। এর জন্য কিন্তু অনেক রিকোয়ারমেন্ট আছে আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে উন্নত করার জন্য। তো এখানে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয়। তো এই সামান্য $5 নিয়ে আমরা কিন্তু একজন যাত্রী, যে যাত্রী $500 অথবা $1,000, $2,000 টিকিট কাটতে পারেন, তার জন্য কিন্তু এটা কিন্তু বেশি টাকা না। বাড়তি ফির অজুহাতে কোনো এয়ারলাইন্স কোম্পানি যেন অযৌক্তিক হারে ভাড়া বাড়াতে না পারে, সে বিষয়ে নজরদারির কথা জানান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। ওভার প্রাইসের ব্যাপারটা জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তারা এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, এয়ারলাইন্সের ভুলে আবুধাবি বিমানবন্দরে 132 যাত্রী
আটকা পড়েছিলেন। বলেন, প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে শনিবার রাতেই ঘটনাস্থলে গেছেন দূতাবাসের কর্মকর্তারা। এদিকে প্রবাসে কাজে ফিরতে উড়োজাহাজের ভাড়া ও ফ্লাইট সমস্যা সমাধানে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। করোনার পরিস্থিতিতে ছুটিতে থাকা প্রবাসীদের কাজে ফেরার প্রথম সুযোগ দেয় সংযুক্ত আরব আমিরাত। অনলাইনে আইসিএ অ্যাপ্রুভাল নিয়ে ফিরতে হয় প্রবাসীদের। 11 আগস্ট থেকে দুবাই বাদে আমিরাতের অন্য সকল ভিসাধারীর জন্য এই পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়। এই সুযোগ নিয়ে আবুধাবি পৌঁছানোর পরও বিমানবন্দরে আটকে দেওয়া হয় বাংলাদেশি 132 প্রবাসীকে। এজন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে দায়ী করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বলেন, আইসিএ অ্যাপ্রুভাল না লাগলেও ভিসা স্ট্যাটাস যাচাই না করায় সমস্যায় পড়েছেন এই কর্মীরা। অ্যাম্বাসেডর নিজেই কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ। এই বর্তমান অ্যাম্বাসেডর যে গেছেন উনি কিন্তু রাতে আমাকে 11টা না 11:30টার সময় রাত্রে ফোন করছেন। তো উনি যেটা আমাকে বললো কি দ্যাট এখানে ফল্ট আসলে শ্রমিকদের না, এই অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশনের মধ্যে কয়েকটা তথ্য যেটা দিতে হয় এটা কিন্তু এয়ারলাইনের ডিউটি। তো এখন এখানে গিয়ে কিছুটা গাফলতি হয়েছে। তো ওখানে তো আমাদের বাংলাদেশি বোধহয় কয়েকজন তোমার বিমানের আর কয়েকজন তোমার এয়ার আরেবিয়া বোধহয়। কর্মস্থলে ফেরার সুযোগ পেলেও উড়োজাহাজের টিকিট পাচ্ছেন না অনেকেই। আবার আগে ফিরতি টিকিট নিয়ে আসা প্রবাসীদেরকেও বাড়তি খরচে পরিবর্তন করতে হচ্ছে। এমন ভোগান্তির বিষয়ে প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। সিভিল এভিয়েশন প্রতিমন্ত্রী সাহেবকেও কিন্তু আমরা চিঠি দিয়েছি ডাইরেক্টলি দুইটা ইস্যু নিয়ে। একটা হলো তোমার ফ্লাইট ইনক্রিজ না করলে সমস্যার সমাধান হচ্ছে না, আর দ্বিতীয় হলো তোমার এই যে টিকিটের যে ব্যাপার যেটা আছে। বাট এমনি যদি এটা দেখি কি এই 2-1 দিনের ভিতরে যদি কোনো রেসপন্স যদি না পাই, দেন আই এম গোয়িং টু আস্ক ফর ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের শপথ ফলক উদ্বোধন করেন মন্ত্রী ইমরান আহমদ। এ সময় মন্ত্রণালয়ের সচিব এবং বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। টিকিট যার ভ্রমণ তার, এই শিরোনামে রেল ভ্রমণের জন্য টিকিট কেনার নতুন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট কেনা যাবে না। আরও 13 জোড়া ট্রেন চালু ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে রবিবার সকালে কমলাপুর রেল স্টেশনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, করোনার কারণে ট্রেন চলাচল সীমিত করা হলেও পর্যায়ক্রমে সব ট্রেন চালু করা হবে। এতদিন 34টি ট্রেন চললেও এখন থেকে 60টি ট্রেন চলাচল করবে। আর অর্ধেক যাত্রী নিয়ে রেল চলাচলের সিদ্ধান্ত এখনও বহাল আছে বলে জানান রেলমন্ত্রী। তিনি জানান, টিকিট কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 4টা আইডেন্টি কার্ড দেখিয়ে কিন্তু আপনাকে টিকিট করতে হবে। আপনি একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে, যাতে আপনি ব্ল্যাক মার্কেটিং করছেন না, এইটা আমাদেরকে বুঝতে হবে। এবং কোনো যাত্রীও যেন কোনো ব্ল্যাক মার্কেটিংয়ের কার্ড দিয়ে ভ্রমণ করছে না, সেটাও তাকে প্রমাণ দিতে হবে। ঈদের আগে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ঢাকা থেকে তুলে নেয়ার পর গত শুক্রবার মানিকগঞ্জে মিলেছে বেসরকারি চাকরিজীবী নাখালপাড়ার সুলতান হোসেনের লাশ। টার্গেট মতো টাকা না পেয়ে গাড়িতেই গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় তাকে। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে মানিকগঞ্জে রাস্তার পাশের ঝোপে ফেলে দেওয়া হয় তার মৃতদেহ। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। এ দৃশ্য দেখে মনে হতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করছে কোনো আসামিকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি অপহরণকারী চক্রের কৌশল। হাতে ওয়্যারলেস, গায়ে র্যাবের জ্যাকেট পরে দিন দুপুরে এভাবে বাস থেকে টেনে হিঁচড়ে নামানো হয় এক ব্যক্তিকে। আশপাশের মানুষ কেবল দেখেছে দর্শকের মতো। রাজধানীর মতিঝিলে একটি ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা যায় গোলাপি শার্ট পরে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে আছে অপহরণকারী চক্রের সদস্য। টার্গেট বড় অঙ্কের টাকা বা ডলার ভাঙাচ্ছেন এমন কাউকে। আর 14ই জুলাই ওই ব্যাংকে গেছেন চাকরিজীবী সুলতান হোসেন। ব্যাংক থেকেই তাকে অনুসরণ করে চক্রটি। ব্যাংকের সামনে দাঁড়াই থাকি,
তো যখন ওই ব্যাগ বুক লয়ে কেউ নামে তখন টার্গেট কুইকের কাছে টাকা আছে পিছে যাই লোকটাকে গাড়িতে উঠায় নিয়ে তাদের অর্থ বা যা পাইতো সব হাতিয়ে নিয়ে হয়তো বা মেরে ফেলতো বা ছেড়ে দিত। তারপর র্যাব পুলিশ পরিচয়ে ফোন করা হয় ভুক্তভোগী পরিবারকে। টাকা না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে সুলতানকে। লাশ গুম করতে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর ফেলে দেওয়া হয় মানিকগঞ্জের সিংগাই এলাকার রাস্তার পাশে। সাগর আর হইলো সবুজ, সাগর আর সবুজ মানে ওরা ইনফরমেশন দেয় যে ওর কাছে ডলার আছে, ধরে নিয়ে আসি। অনেক ধরে নিয়ে আসার পরে ওটা ভিতরে অনেক পারাপারি করে। আমি মনির ফরাদ নেমে ওই লোকটারে রেপের পরিচয় দিয়ে উঠাইলাম। উঠানোর পরে চিল্লাচ্ছে, সুমনেতে গামছা নিয়ে ওর মুখের ভিতরে দিলে বললো চেপে ধরো। আমি আর ফরাদ ওইটা পাশ দিয়েছি, পাশ দেওয়ার পরে মারা গেছে। গাড়িতে তখন লাশ আমি একলা, আমি খুব ভয় পাই গেছি। পরে আমি গাড়িটা নিয়ে এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে রাইতে যখন 8:30 বাজে তখন আমি সিংগার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে একটু সামনে গেলে রাস্তার পাশে বড় বড় একটু ঝোপঝাড়, এখানে আমি রাস্তা ফেলে দিয়ে আমি চলে আসি। ঘটনার কয়েকদিন পর সন্ধান মিলে সুলতানের নিথর দেহের। তবে শেষ রক্ষা হয়নি চক্রটির, ধরা পড়ে গোয়েন্দাদের হাতে। এক একটা অপারেশনের জন্য তাদের 7 থেকে 8 জন লোক থাকে, গাড়িতে থাকে 6-7 জন, আর ইনফরমেশন দেওয়ার জন্য আরও 2 জন লোক থাকে। এরা বেসিকলি খুনি, এরা বেসিকলি ডাকাতি করে ব্যাংক থেকে বা অর্থ প্রতিষ্ঠান থেকে যারা টাকা তুলে তাদেরকে সর্বশেষ ছিনিয়ে নেয়। যদি কেউ বেশি বাড়াবাড়ি করে চিৎকার করে তখন তারা সনাতন পন্থায় ফাঁস দিয়ে, গামছা হোক দড়ি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। স্বামী হত্যার বিচার চান সুলতানের স্ত্রী। পুষ্পিতার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তো আমাদের এইসব কোনো চিন্তাই থাকতো না। এখন আমার মতন যেন অন্য কারো যেন স্বামী হারা যেন না হয়। প্রায় এমনই আরেক ঘটনার বর্ণনা দেন চক্রের হাত থেকে বেঁচে ফেরা রাশেদুল ইসলাম। হাতুড়ি দিয়া অনেক 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 বাড়ি দেয় একটা জায়গায় কম করে এলেও ওরা 20 থেকে 30টা বাড়ি দেয় আমাদের, যাতে করে আমি উঠে দাঁড়াইতে না পারি। তো লাস্ট মুহূর্তেই বলছে আচ্ছা আমারে নামাই দেন। পরে ওরা আমারে টঙ্গী ওই ওরাল সেতুর কর্নারটাতেই ওরা আমারে লাথি দিয়ে ফেলে দেন। শুধু ঢাকায় নয়, র্যাব পুলিশ পরিচয়ে দেশের বিভিন্ন জায়গায় অপহরণ করে টাকা আদায় করছে এ চক্রটি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানান গোয়েন্দারা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। করোনাকালে দম্পতিদের সন্তান গ্রহণে বিরত থাকতে পরামর্শ দিচ্ছে সরকার। এমনকি নিঃসন্তান দম্পতিদের ক্ষেত্রেও এবছর সন্তান জন্মদানে চিকিৎসা দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। সন্তান বাবা মার কাছে যেন এক স্বর্গীয় দান। তাই সক্ষম দম্পতি মাত্রই চিন্তা করেন পরিকল্পনা মতো সন্তান জন্মদানের। তবে করোনা গোটা দুনিয়াকে পিছিয়ে দিয়েছে, প্রভাব ফেলেছে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমেও। চিকিৎসা সেবা গ্রহণ অনেকখানি চ্যালেঞ্জের এই করোনাকালে। সব দিক বিবেচনা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জন্মবিরতি সামগ্রী ব্যবহারের তাগিদ দিয়েছে। কোভিডকালীন সময়ে কোন কোন মেডিসিন গ্রহণ করবে গর্ভবতী নারী, সেক্ষেত্রে একটা ঝুঁকি রয়ে যায়, গর্ভস্থ সন্তানেরও ঝুঁকি থাকে। সেজন্য আমরা একদিকে যেমন গর্ভধারণে নিষেধ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, অন্যদিকে যদি গর্ভধারণ করেন তাহলে নিয়মিত আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে অন্তত 4 বার যাতে তারা চেক আপ করেন। এরই মাঝে নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা পড়েছে হুমকির মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ বলছে, দেশে এবার প্রায় 2.5 লাখ শিশু আগের তুলনায় বেশি জন্ম নেবে। আমাদের যে নিঃসন্তান দম্পতি যারা আছেন তারা তো আসলে এখানে অনেকেই চিকিৎসা করতে আসেন, ওনারা চান যে বাচ্চা এখন নিতে কিংবা তার ট্রিটমেন্টটা চালিয়ে যেতে। কিন্তু আমরা এখন ডিসকারেজ করছি, সমস্যা হতে পারে বাচ্চা সার্কুলেশনে ভালো হয় না, তখন অনেক বাচ্চা অ্যাবর্শন হতে পারে, অনেক বাচ্চা মাঝপথে যে পেটেই মারা যেতে পারে। করোনাকালে বাংলাদেশেও জন্ম নিয়ন্ত্রণে নানা কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের দেশ মিশর এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশ করোনাকালে সন্তান জন্মদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে তাদের নাগরিকদের। কারণ একটি সুস্থ সন্তান শুধু পরিবারের বা সমাজের নয়, গোটা দেশ ও পৃথিবীর সম্পদ।
সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সরকারি ঋণ অতীতের সব রেকর্ড ছাড়ালেও উদ্বেগজনক হারে কমছে ব্যক্তি খাতের ঋণ। বেসরকারি খাতে ঋণের সিংহভাগই পাচ্ছে বড় ও মাঝারি শিল্প। সুদ হার কমার ঝুঁকিতে এসএমই খাতে নামমাত্র সুদে ঋণ দিতে চান না ব্যাংকাররা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা। নগদ টাকার সংকট এবং ব্যবসায় মন্দার অজুহাতে কয়েক বছর ধরেই কমছে বেসরকারি খাতের ঋণ। এক দশক আগের ব্যক্তি খাতের 25% ঋণ প্রবৃদ্ধির হার 2020 সালে ঠেকেছে 8%। মুদ্রানীতিতে দ্বিগুণ টার্গেট ধরেও বাড়ানো যাচ্ছে না ঋণ প্রবাহ। করোনা মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও শর্তের বেড়াজালে আটকে গেছে ক্ষুদ্র শিল্পের ঋণ। এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্টসগুলো আছে ওদের সাথে আপনি একটা ক্ষুদ্র ব্যবসায়ীর তুলনা করবেন, এটা তো হবে না। তো স্টিমুলাস প্রোগ্রামেও আমরা যদি দেখি যে ফান্ড ডিসবার্সমেন্ট হয়েছে মিডিয়াম সেক্টরে বেশি পেয়েছে, ক্ষুদ্র বলতে কেউ এখনও পায়নি। আমরা যদি সত্যিকার অর্থে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে এনাদেরকে প্রণোদনার মাধ্যমে যদি সাহায্য করতে চাই, ইট শুড বি এ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট অফ পার্লামেন্ট। অ্যান্ড এইখানে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে লাগবে যে কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল এটাকে আলাদা করে ফেলা, অ্যান্ড মিডিয়ামকে আপনি বিগ বিজনেস নিয়ে যান। সরকারের বেশি হারে টাকা ধার করার প্রভাব পড়েছে ব্যাংকগুলোতে। অন্যদিকে ঋণ ও আমানতের সুদ হার 9-6 করার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় কম সুদে টাকা খাটাতে আগ্রহী নন ব্যাংকাররা। সিএসএমইসি এর ব্যাপারে যেটা হচ্ছে এখানে বেসিক্যালি ধরেন কোভিড এর প্রথম ইম্প্যাক্টটাই তো হয় আপনার এসএমই। সো এখানে আমি আমার ব্যাংকের কথা বলি, আমরা যেমন ধরেন ইভেন আমার ব্রাঞ্চও কিন্তু ওরকম বড় আর অত রিকোয়েস্ট করছে না। এবার এট দ্য সেম টাইম ধরেন এগুলি করতে গেলে তো আপনাকে ভিজিট করতে হবে, প্রজেক্ট ভিজিট করতে হবে, প্লাস আবার বাংলাদেশ ব্যাংকের কিছু রিকোয়ারমেন্ট আছে, সে এগুলি কিন্তু কমপ্লাই করতে হবে। জাস্ট আমি অ্যাপ্রুভাল দিয়ে দিলেই কিন্তু হবে না। সো এখানে যাওয়ার জন্য একটু স্লোডাউন হয়ে গেছে। বেসরকারি ঋণ বাড়াতে ব্যবসায়িক পরিবেশ আরও সহজ ও উন্নত করার পাশাপাশি দেশি বিদেশি কোম্পানির যৌথ মূলধনী প্রতিষ্ঠান গড়ার পরামর্শ উদ্যোক্তাদের। জয়েন্ট ভেঞ্চারও সরকারের জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যার ঘটনায় গ্রেফতার 5 কর্মকর্তার জিজ্ঞাসাবাদ রবিবারও চলছে। ওই কেন্দ্রে কিছু অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক রকিবুজ্জামান সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ার পরপরই তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এই ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সমাজসেবা অধিদপ্তরের কমিটি। এর প্রধান সৈয়দ মোহাম্মদ নুরুল বশির জানান, বেশ কিছু অনিয়মের প্রমাণ তারাও পেয়েছেন। কিশোরদের সময় মতো হাসপাতালে নেওয়া হলে প্রাণহানি এড়ানো যেত বলে মনে করেন তিনি। একই ঘটনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কমিটিও তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতর থেকে 3 কিশোরের লাশ উদ্ধার করা হয়। যারা আক্রান্ত হয়েছে, যারা আহত হয়েছে, সকলের সাথে কথা বলেছি। এটা বলে আমরা জানার চেষ্টা করেছি যে কারা কারা এর সাথে জড়িত, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মচারীদের সংশ্লিষ্টতা আছে কিনা, তাদের দায়িত্ব পালনে কোনো ত্রুটি আছে কিনা, এগুলো ফাইন্ড আউট করা এবং এর কারণ কি, কারণের পেছনের কারণ বলতে পারেন বা কি কারণে এত দূর গড়ালো, এরকম ঘটনা তো আগে ঘটেনি এবং এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কি ব্যবস্থা নেওয়া দরকার, এই জন্য আমরা এই বিষয়টা তদন্ত করতে এসেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, পরিস্থিতি বুঝে যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আলোচনায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এই তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, করোনায় শুধু শিক্ষা ব্যবস্থা নয়, সব খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাশ না হয়ে বাস্তবতা মেনে শিক্ষক শিক্ষার্থীদের আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকিরের সভাপতিত্বে সভায় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান, ইউএস বাংলা গ্রুপের সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও কমেনি বানভাসীদের কষ্ট। দীর্ঘমেয়াদী কয়েক দফা বন্যায় নানা রকম সমস্যায় বানভাসীরা। এদিকে যমুনা ধলেশ্বরীর পানি আবারও বাড়ছে। এবারের কয়েক দফা দীর্ঘমেয়াদী বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার কোনো উপায় দেখছেন না কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষকরা।
চরাঞ্চলে আবাদ করা সকল ফসল ও সবজি ক্ষেত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ায় তাদের আয়ের উৎসও বন্ধ হয়ে গেছে। আমনের চারা নষ্ট হয়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকার কৃষকরা। বন্যা পরবর্তী সময়েও বেকার বসে আছেন, কোনো সহায়তা না পেয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তারা। এদিকে নতুন করে পানি বাড়ছে টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীতে। এতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে ওইসব এলাকাবাসীর মাঝে। কুড়িগ্রামের উচ্চ মুনাফায় ঋণ নিয়ে সবজি চাষ করে চরম ক্ষতিগ্রস্ত বানভাসী কৃষকরা। চলতি মৌসুমে দীর্ঘস্থায়ী বন্যায় ফসল নষ্ট হয়, ব্যাপক লোকসান গুনতে হচ্ছে তাদের। আরাধ্য ফসল ঘরে তুলতে না পেরে চরম হতাশায় কৃষক পরিবারগুলো। ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে দ্রুত পুনর্বাসনের দাবি তাদের। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর পাঠানো রিপোর্ট। চলতি মৌসুমে তিনবারের বন্যায় ব্যাপক ফসলহানিতে দিশাহারা উত্তরের জনপদ কুড়িগ্রামের কৃষকরা। দীর্ঘস্থায়ী এ বন্যায় ধান, পাট, ভুট্টা, কাউন, চীনাবাদাম, তিল ও মরিচ সহ 17,000 হেক্টর জমির ফসল একেবারেই মাঠে পৌঁছেছে। এতে ক্ষতির পরিমাণ 140 কোটি টাকা। ঋণ নিয়ে সবজি চাষ করেছেন বিভিন্ন এলাকার কৃষকরা। বিক্রি করে প্রতি মাসে কিস্তি শোধ করতে চেয়েছিলেন তারা, কিন্তু সে আশা ভেসে গেছে বানের জলে। অনেক বীজ টিজ তো ক্ষতি হয়ে গেল, কৃষি সাহায্য না দিলে আমাদের কোনো উপায় নাই। মরুচ, বাইগন যা আছে শাক সবজি দেনা ফানা করে আবাদ করছি, এখন এই দেনা শোধ করি না খাই, জীবন বাঁচাই কেন। বন্যার পানি এসে বেড়িবাদ নাই, যার কারণে নষ্ট। 20,000 টাকা লোন করিয়ে পটল ক্ষেত করছি, 1.5 বিঘে মাটি করছি, মনে করো 20,000 নাই উঠতে পটল ক্ষেত মারা গেছে। ক্ষতিগ্রস্ত 1,35,000 কৃষকের মধ্য থেকে পর্যায়ক্রমে 27,761 জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হবে জানিয়েছে কৃষি বিভাগ। বিশেষ করে আমাদের আমন ফসল যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, এই জন্য সরকারের পক্ষ থেকে 105 একর কমিউনিটি বীজতলা, 100টি ভাসমান বীজতলা এবং ট্রেতে 112টি আমরা স্থাপন কার্যক্রম চলছে। এই চারা হলে আমরা ইউনিয়ন যে কমিটি আছে এই কমিটির মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করব। প্রতিবারই বন্যায় ফসলের ক্ষতি মেনে নিয়ে আবার ঘুরে দাঁড়ান কৃষকরা। এবারও নতুন আশায় কৃষিকাজে নেমেছেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধামরায়ে বন্যা দুর্গত অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। 840 জনকে চাল, ডাল, খাবার, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে পানিবন্দীদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয় নৌ সদস্যরা। নৌবাহিনী ত্রাণ দেবে এমন খবর পেয়ে ছুটে এসেছে ধামরায়ের বন্যার্ত অসহায়রা। বন্যা তাদের হাত পাতার জায়গায় এনে দাঁড় করিয়েছে। ডুবে গেছে বাড়িঘর ও ফসলি জমি, ভেঙে গেছে রাস্তাঘাট, বাঁধ। বাড়িঘর ছেড়ে অনেকের আশ্রয় জুটেছে রাস্তায়। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে পড়েছে অনেক পরিবার। চিরা মিরাই পানি এই খাই, খাবার দাবার আমরা কই পাবো, আমাদের খাবার দাবার নাই। পানির জন্য হাত পা ধুবের ফেটে দিন, মুখ চাও দিয়ে ফেটে দিন, পানির জন্য টাইনে টাইনে পানি নিয়ে আসতেছি। ধামরাই এলাকার 16টি ইউনিয়নের বেশিরভাগই বন্যায় আক্রান্ত। নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। বন্যা যতদিন থাকবে ততদিন আমরা এটা অব্যাহত রাখবো এবং ত্রাণের এটা হচ্ছে যে সকল এলাকায় হচ্ছে আপনার বন্যা প্রভাবিত হয়েছে আমরা ওই সকল স্থানে ত্রাণগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। পরে সম্ভাগ ইউনিয়নে বন্যা দুর্গতদের হাতে নৌবাহিনীর ত্রাণ সহায়তা তুলে দেন সংসদ সদস্য আলহাজ বেনজির আহমেদ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ধামরাই। বিদায়ী 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির 5.2% সরকার অর্জনের প্রত্যাশা করলেও সিপিডি বলছে তা কোনোভাবেই 2.5%-এর বেশি হবে না। গবেষণা সংস্থা BIDS এর তথ্য সরকারকে ভুল বার্তা দিচ্ছে বলে মনে করে সিপিডি। কোভিডের কারণে বিদায়ী অর্থ বছরের দ্বিতীয়ার্ধ, বিশেষ করে শেষ 4 মাস মার্চ থেকে জুন পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড এক প্রকার বন্ধই ছিল। এ সময় বিনিয়োগ তো দূরের কথা, চাকরি হারিয়েছেন অনেকে, প্রবৃদ্ধিতেও ধাক্কা লেগেছে। প্রবৃদ্ধি অর্জন লক্ষ্য 8% ঘর থেকে নামিয়ে 5.2% নির্ধারণ করা হয়েছে। যদিও দেশি বিদেশি সংস্থাগুলো বলছে এটিও অর্জিত হবে না। জিডিপির অর্জন নিয়ে নানা আলোচনা পর্যালোচনার মধ্যে রবিবার সংবাদ সম্মেলন আয়োজন করে সিপিডি। আলোচনায় বারবারই বলা হয় কোনোভাবে অর্জিত হবে না লক্ষ্যমাত্রা। যে করোনা ভাইরাসের যে প্রভাব
সেই প্রভাবটা প্রত্যেকটি সেক্টরেই কিন্তু পড়েছে। এটা কোনো সেক্টর বলতে পারবে না যে এই সেক্টরে এটার একেবারে কোনো প্রভাব নেই। প্রত্যেকটি সেক্টরে নেতিবাচক প্রভাব ছিল এবং সবাই এক ধরনের এস্টিমেট করার চেষ্টা করেছেন অনেকেই যে এটা কত। আমরা সিপিডির পক্ষ থেকেও আমরা বলেছিলাম যে এটা 2.5% বেশি হওয়ার এবার সুযোগ নেই। তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে আসলে আমরা প্রশ্ন তুলেছি। দেখুন, যদি সরকারের হিসেব ঠিক থাকে, 5.2% প্রবৃদ্ধি ঠিক থাকে, তাহলে কিন্তু মাথাপিছু আয় যেটি সরকার বলছে যে $2064 হয়েছে, এবং সেই ভিত্তিতে কিন্তু আপনি অনুমান করতে পারেন যে দারিদ্র যে হারে বাড়ার কথা বিভিন্ন সংস্থা বলছে, সেইভাবে কিন্তু তাহলে দারিদ্র বাড়ার কথা না। সরকারি গবেষণা প্রতিষ্ঠান সরকারকে সঠিক তথ্য দিচ্ছে না বলেও মন্তব্য সিপিডির। যেহেতু আমাদের ফোর্থ কোয়ার্টারে এরকম একটা নেগেটিভ একটা অবস্থা ছিল, জিডিপির প্রবৃদ্ধির তো প্রশ্নই আসে না, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। আমরা মনে করি যে অক্টোবরে যখন নাকি ফাইনাল ফিগার হবে তখন তারা প্রকৃত যে প্রবৃদ্ধি সেটা তারা দিতে পারবেন। কিন্তু এখন যেটা দেয়া হয়েছে সেটা নীতি নির্ধারকদেরকে একটা ভুল দিক নির্দেশনা দিতে পারে। জিডিপির অর্জনের সাথে বাস্তবতার মিল পাওয়া যায় না বলেও মনে করে সিপিডি। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখা থেকে আটক 43 জনকে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কবির কুদ্দুস কাজল মুচলেকা নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেন। এর আগে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী হঠাৎ সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় উপস্থিত হন। সে সময় সেখানে অনাকাঙ্ক্ষিত অবস্থান করা ক্লার্ক সহ 43 জনকে তাৎক্ষণিক আটক করে পুলিশ। খবর পেয়ে সেখানে পৌঁছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মধ্যস্থতায় করোনাকালে স্বাস্থ্যবিধি না মানা, সেকশনে কর্মকর্তা কর্মচারীদের অযথা ও অযাচিত অবস্থান করা এবং ভবিষ্যতে সেকশনে আর কোনো অনিয়ম হবে না, এই শর্তে ছেড়ে দেওয়া হয় 43 জনকে। আন্তর্জাতিক সংবাদ। করোনায় বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি 7,70,700 ছাড়িয়েছে, আক্রান্ত 2,17,00,000 ওপরে। এদিকে সাময়িক বিরতির পর করোনা বিস্তারের প্রবণতা বাড়ছে ফ্রান্সে। যুক্তরাষ্ট্রে করোনায় আরও 1,071 জন মারা গেছে, সর্বোচ্চ 205 জন মারা গেছে ফ্লোরিডা রাজ্যে। এতে করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট 1,72,700-র বেশি মানুষ মারা গেল। মোট আক্রান্ত 55,39,000-এর বেশি। ব্রাজিলে 24 ঘন্টায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে, অন্তত 726 জন মারা যাওয়ায় সেখানে করোনায় মোট প্রাণহানি 1,07,000-এর বেশি, আক্রান্ত 33,18,000-এর কাছাকাছি। ভারতে রবিবার গেল কয়েক ঘন্টায় মারা গেছে আরও 950 জন। এ নিয়ে মোট মৃত্যু 51,000 ছাড়িয়েছে। এ যাবৎ করোনা শনাক্ত হয়েছে 26,45,000-এর বেশি মানুষের। করোনার বিস্তার সাময়িক নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেয়ার ইঙ্গিত দিচ্ছে ফ্রান্সে। 24 ঘন্টা করোনা শনাক্ত হয়েছে কমপক্ষে 3,310 জনের। দেশটিতে করোনায় মোট প্রাণহানি 30,300-র ওপরে। এদিকে দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সোমবার থেকে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। জানান, মদ ও সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে রেস্টুরেন্ট ও দোকানপাট খুলে দেওয়া হবে। ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজায় গেল প্রায় 1 সপ্তাহ ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার রাতভর দফায় দফায় চলে হামলা। সংযুক্ত আরব আমিরাতের সাথে গত 13 আগস্ট সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর এই হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ও আগুন বোমা হামলার জবাবেই রবিবার হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা বলছে, শনিবার গাজা ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে জ্বলন্ত টায়ার, গ্রেনেড ও নানা বিস্ফোরক দ্রব্য ছুঁড়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। সে সময় তারা ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে গাজা উপত্যকায় মাছ ধরা এলাকায় পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। তবে করোনা ভাইরাসের কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগে গাজার অধিবাসীদের উপর ইসরায়েল নৃশংসতা চালাচ্ছে বলে গেল সপ্তাহে এক বিবৃতিতে মন্তব্য করে হামাস। তাদের অভিযোগ, সংঘর্ষ বন্ধে গেল বছর যুদ্ধবিরতিতে রাজি হলেও তা মেনে চলছে না ইসরায়েল। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা জিয়া আর খালেদা দিয়েছেন নির্বিচারে হত্যার বৈধতা, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপপ্রচারে জিয়াউর রহমানকে হেয় করছে সরকার, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে করেছে দলীয়করণ, অভিযোগ মির্জা ফখরুলের। র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে কক্সবাজারে সিনহা হত্যা তদন্তে গণশুনানি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রতিবেদন 23 আগস্টের মধ্যে। করোনায় কঠিন সময়েই বাড়ল বিমান ভাড়া, ট্রেন ভ্রমণেও নতুন নিয়ম, জাতীয় পরিচয়পত্র ছাড়া আর মিলবে না টিকিট। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাদেশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।